ভোরের আলো একটু একটু করে ফুটছে। পূর্ব দিগন্তে নববধূর ন্যায় রাঙা সূর্য উঁকি দিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। আধা সরিয়ে প্রকৃতি আলোকিত হলেও উদ্দিন বাড়িতে আমাবস্যার ঘোর অন্ধকার বিরাজমান। রাত শেষ হতে চললেও একজোড়া চোখও বিশ্রাম পায়নি। সদর দরজার মুখে তামিজ উদ্দিন মাথা উঁচু করে চিন্তিত চোখে তাকিয়ে রয়েছেন। মনে মনে খুঁজে চলেছেন অব্রকে। মিঠুন উদ্দিন ডাইনিং টেবিলের উপর মাথায় হাত রেখে চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে বসে রয়েছে। খোকন উদ্দিন একবার বড় ভাইয়ের কাছে যাচ্ছে, একবার ছোট ভাইকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে। বড় চাচি আর নাসুরিন দুইজনে ঘরে দরজা আটকে থম মেরে গেছেন। শুধু শিখা খানিক বাদে বাদে আক্রোশপূর্ণ চাপা চিৎকারে বাড়ির নীরবতা কাটিয়ে কান্নার সুর ভাচ্ছে। আর শায়লা, সে যেন জনমের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছে। বড় জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ পানে মুখ করে তাকিয়ে রয়েছে সে। তাকে দেখে মনে হচ্ছে ঝড়ের আঘাতে আহত এক পাখি, যার ডানা জোড়া ভেঙে গিয়েছে। চিরজীবনের জন্য ওরা স্বাদ মিটে গিয়েছে। খোকনউদ্দিন শিখাকে একটা রাম ধনক লাগালেন। বললেন, এত কান্নাকাটি কিসের? যাও, ভেতরে যাও। শিখা থামলেন না, বরং সমান তেজ নিয়ে গলা বাড়ালেন। আমাকে থামতে বলছো তুমি? আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল, আর তুমি আমাকে থামতে বলছো? যে দেখো আমার মেয়েটা কেমন হয়ে গেছে, আর তুমি বাপ হয়েও কি করে এত চুপচাপ থাকতে পারো? হ্যাঁ? খোকনউদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সে তো আগেই বলেছিলেন শায়লা আর অব্রুর বিয়ে যেভাবেই হোক ছাড়াছাড়ি করিয়ে দিতে, অথবা দুজনের পরিপূর্ণ মত নিয়ে তারপর একটা সিদ্ধান্ত নিতে। শিখাই তখন বাড়াবাড়ি করে খোকনউদ্দিনকে থামিয়ে রেখেছিলেন। আর শায়লারও মত পেয়ে তিনি ভেবেছিলেন হয়তো অব্র এই বিয়েতে রাজি আছে, তাই আর কথা বাড়াননি। অথচ আজ শুনলেন শায়লাকে কোনোদিন ভালোবাসে তো দূর, অন্যরকম চোখেই দেখেনি অব্র। তার সম্পর্ক আর কারোর সাথে নয়, তাদেরই পরিবারের মেয়ে পরন্তর সঙ্গে। শেষমেশ কি হলো? একই পরিবারে তিনটে জীবন নষ্ট হয়ে গেল। আজ শায়লা থমকে গিয়েছে, অব্র পরন্তর ঘর ছাড়া হয়েছে। এরপর আর কি কি ঘটবে কে জানে। খোকনউদ্দিন নিতুকে বললেন, ওকে ঘরে নিয়ে যেত, ওর একটু ঘুমাতে বল। নিতু দু কদম এগোতেই শায়লা পেছন ফিরে তাকালো। খোকনউদ্দিনকে উদ্দেশ্য করে বলল, আমার ঘুম আসবে না বাবা, আমি এখানে থাকি না, ও আসবে, আমি জানি বাবা, ও আসবে। নিতু চমকে উঠল। শায়লার কথার ধরন এবং সুর কোনোটাই ভালো ঠেকলো না তার কাছে। শায়লার ব্রেনে অতিরিক্ত চাপ পেয়ে পাগল টাগল হয়ে যাবে না তো? ইস, কি যে হবে! নিতু চিন্তা হলো। মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করলো, সবকিছু ভালোভাবে ঠিকঠাক হয়ে যায় যেন খোদা। এই তিনটে জীবনকে তুমি গুছিয়ে দাও। একটা চাপা নিঃশ্বাস নিশুর নাসিকারন্ধ্র ভেদ করে বেরিয়ে আসলো। সে শায়লার কথাকে পাত্তা না দিয়ে তারা কণ্ঠে বলে উঠল, আপা চলো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি কি বললাম তুই শুনিসনি? ও আসবে, আমি জানি, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। নিতু পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। আচ্ছা, আসবে তো ভাইয়া, আমি কি বলেছি যে আসবে না? আসুক আগে, আসলে তো তোমার কাছেই যাবে আগে, তাই না? তুমি ভেতরে চলো, আসো। শায়লার একটা হাত চেপে ধরলে ঝটকা মেরে সেটা সরিয়ে দেয় সে। নিতুর দিকে কটমট করে তাকালে তামিজুদ্দিন এগিয়ে আসেন। শায়লার মাথায় হাত রেখে বললেন, তোর সংসার আমি ভাঙতে দিব না মা, তুই চিন্তা করিস না। অভ্র যদি আমার কথা না শুনে, তাহলে এই বাড়িতে ওর আর কোনো জায়গা হবে না। মিঠুন উদ্দিন সঙ্গে সঙ্গে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। তাহলে আমার মেয়ের কি হবে ভাইজান? শায়লার কথা আপনি চিন্তা করলেন, আর আমার মেয়ের কথা চিন্তা করলেন না? বিয়ের আগে কেন সে পরিবারকে জানায়নি এই কথা? এখন শায়লার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর তামাশা করলে তো হবে না। আর যদি অভ্রকে পরন্ত না ছাড়ে, তাহলে ওর এই বাড়িতে কোনো জায়গা হবে না। কঠিন গলায় কথাটি বলতেই মিঠুন উদ্দিন হতবিহ্বল হয়ে পড়লেন। সেই সঙ্গে এক রাশ ক্রোধ তাকে ঘিরে ধরল। বড় ভাইয়ের কথা শুনেই আজ পাপনকে হাতছাড়া করে ফেলেছেন তিনি। এখন আবার নিজের মেয়ের জীবন নিয়েও টানাটানি। পরন্ত তো মেয়ে মানুষ, আর মেয়েরা চাইলেই তো মুখ খুলতে পারে না, তাই না? বললেন মিঠুন উদ্দিন। তার জবাবে শায়লা চিবিয়ে চিবিয়ে বলে উঠল, অথচ অব্রকে ভাগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? তুই চুপ থাক, বড়দের মাঝখানে তোর কথা কিসের? যা ঘরে যা। ডাইনিং এ পা ফেলতে ফেলতে বড় চাচি শায়লাকে ধমক লাগালেন। শায়লা চুপসে গেল। বড় চাচার কাছে প্রশ্রয় পেলেও বড় চাচি তাকে কোনোদিনই প্রশ্রয় দেয়নি। এমনকি অব্রর বউ হওয়ার পরও বড় চাচি তাকে নামমাত্র মেনে নিয়েছিল, মন থেকে নয়। শাশুড়ি আর বউয়ের যে একটা সুন্দর বন্ধন থাকে, তা বড় চাচির সঙ্গে কখনোই গড়ে ওঠেনি। শায়লাকে ধমকানো দেখে শিখা জ্বলে উঠলেন। তেজি গলায় বললেন, ওরে ধমকান কেন ভাবি? ও তো সত্য কথাই বলেছে। যে মেয়ে মুখ ফুটে কথা বলতে পারে না, সে কেমনে অব্রকে ভাগিয়ে নিয়ে গেল?
অব্র কেউ ভাগাতে কেন যাবে? না জেনে শুনে একটা কথা বলে দিলেই তো হলো না? এমনও তো হতে পারে এই পালিয়ে যাওয়ার পেছনে পুরো পরিকল্পনাটাই অব্রর করা। কারণ গতকাল সন্ধ্যায় পরন্ত আমাকে সব খুলে বলেছিল ওর আর অব্রর সম্পর্কের কথা। মাঝ দিয়ে কিভাবে শায়লা উড়ে এসে জুড়ে বসেছিল সেটাও। এমনকি যখন আমরা গ্রামে গিয়েছিলাম সেদিন অব্র আমাকে বলেছিল আমরা নাকি ওর জীবনটা শেষ করে দিয়েছি। শায়লার সঙ্গে একসাথে তলায় বসবাস করা ওর পক্ষে সম্ভব না। সেদিন আমি পুরোটা না বুঝলেও পরন্ত গতকালকে আমাকে সবকিছু বিস্তারিত বলেছে। অব্র আরও যে কতটা কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে তা আমি উপলব্ধি করতে পেরেছি। আর শায়লা, আমার জানা মতে তোদের দুজনের বিয়েটাই হয়েছে, শুধু দাম্পত্য জীবন তো শুরু হয়নি। উপস্থিত সবাই শায়লার দিকে চোখ ফেরালে চোখ কঠিন সুরে বলল, আপনি কি রাতের বেলা আমাদের ঘরে উকি মেরে দেখেছেন যে এই কথা এত জোর দিয়ে বলতে পারলেন? বড় চাচি চিৎকার সুরে বললেন, কথাবার্তা সাবধানে বল শায়লা। তোমার মেয়েকে দেখছি শিক্ষাটাও দিতে পারোনি। শিখা, শুধু সেজে গুজে পুতুল সেজে থাকলেই হয় না, ন্যূনতম আদব কায়দা অব্দি শিখতে হয়। অব্র তোমার পেটের সন্তান, আমি চিনি ওকে। ও চোখে তোর জন্য যে ঘৃণা আমি দেখেছি, তারপরেও তুই বলছিস তোদের দাম্পত্য জীবন শুরু হয়েছে? শায়লা দাঁতে দাঁত দিয়ে দাঁত ঘষল, প্রত্যুত্তর করতে পারল না। তামিজউদ্দিন বললেন, গলা বাড়ানো শিখে গেছো দেখছি। বিয়ের প্রথম থেকেই স্বামীর সঙ্গে কখনো কোনো প্রকার তর্কে যায়নি তিনি। তামিজউদ্দিন যা বলেছেন তাই মেনে নিয়েছেন, সেটাকে সঠিক ভেবে জীবনে এগিয়েছেন। বিয়ের বয়স তো কম হলো না, তবু এতদিনে তার এই অভ্যাসটা পাল্টায়নি। কিন্তু আজ অপ্রয়োজনে হলেও তিনি চুপ থাকতে পারলেন না। তামিজউদ্দিনের মুখোমুখি হলেন এবং বললেন, আজকে আমাকে দমিয়ে রাখতে পারবেন না। আপনি চোখ খুলে একটু বাস্তবতা দেখুন। শায়লার সঙ্গে জোড়াজুড়ি করে আমার ছেলে কোনোদিনই ভালো থাকতে পারবে না। বিয়েটা কয়েক মাসের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। আমি চাই না বুড়ো বয়সে আমার ছেলে এই ভেবে ভেবে আফসোস করুক যে এমন এক বাবা মা পেয়েছে জীবনে যারা আমার সুখের কোনো মূল্যই দিতে জানলো না। শায়লা হাউ মাউ করে কেঁদে উঠল। শিখা মেয়েকে এক ধমকে চুপ করিয়ে বড় চাচিকে বললেন, ভাবি, আপনি দেখি গভীর জলের মাছ। নিজের পেটের সন্তান সব, আর আমার মেয়ে কিচ্ছু না। বিয়েটা আপনার কাছে কিছুই না। না, কিছু না, যদি না সেই বিয়ে কোনো সুখী জীবন নিয়ে আসতে পারে। শায়লাই কি ভালো থাকবে আর আমার ছেলের সাথে? অব্র তো কোনোদিন শায়লাকে মেনে নিবে না। একসময় আপনার মেয়ে তক্ত হয়ে অব্রকে ছেলে চলে যাবে। তাহলে সেই এক সময়টা এখন কেন নয়? কেন আপনারা কেউ বুঝতে চাইছেন না? অব্রর ঘাড়ে শায়লাকে চাপিয়ে দেওয়া মানে অব্র আর শায়লা দুজনের জীবনটাই নষ্ট করা। মাঝখান দিয়ে পরন্ত তাও ঢুকে ঢুকে মরবে। তিনটে জীবন নষ্ট করে আমরা এবার সুখে থাকতে পারবো কি? তার চেয়ে যে যেভাবে সুখে থাকতে চাইছে সেভাবেই সুখে থাকতে দেওয়া উচিত। আমরা যদি পরিবার হয়ে ওদের পাশে না দাঁড়াই তাহলে কোথায় বা যাবে এই বাচ্চা দুটা? ব্যাস, অনেক হয়েছে তোমার লেকচার। ভেতরে যাও তুমি, আর একটা কথাও না। তামিজউদ্দিন হুঙ্কার ছাড়লেন। বড় চাচি ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও বাইরে থেকে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেন। শিখার আগে ফুসতে ফুসতে বলে উঠলেন, তাহলে আমার মেয়ে যে অব্রকে ভালোবাসে সেটা সেটা কিছু না? শায়লা কখনোই অব্রকে ভালোবাসেনি শিখা। যদি বাসতো তাহলে অব্রকে সুখে থাকতে দেখে নিজেও সুখী হতো। ও বরং সব জেনেও অব্রকে বিয়েটা করেছে। অব্রর জীবনের জোর জবরদস্তি থাকতে চেয়েছে, অব্রর সাথে সুখী না জেনেও। তুমুল সমালোচনার ঝড় বয়ে গেল উপস্থিত সকলের মধ্যে দিয়ে। শেষে দেখা গেল বড় চাচির কথার সঙ্গে মিঠুনউদ্দিনও সম্মতি দিয়েছেন। নিতুও তাদের পক্ষেই। মাঝখান দিয়ে তামিজউদ্দিন আর শিখা শায়লার সঙ্গে অব্রকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর খোকনউদ্দিন পড়েছেন দোটানায়। সে স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, সেখানে অব্র বা শায়লা কেউ সুখী নয়। তবু স্ত্রীর বিপক্ষে কিছু বলতে পারছেন না। শিখার মুখ ভালো না, সবার সামনে একটা ঝাড়ি টাড়ি দিয়ে বসলে পরে খোকনউদ্দিনই লজ্জা পাবেন। তিনি শিখার হাত টানতে টানতে ঘরে নিয়ে দরজা আটকে দিলেন। শিখাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, কেন শুধু শুধু তিনটে জীবন নষ্ট করবে? শায়লার জন্য আরো ভালো পাত্র পাওয়া যাবে তো। নাসরিন ভারী পর্দা টানিয়ে পুরো রুম অন্ধকারে ডুবিয়ে রেখেছেন আর হু হু করে চিকন সুরে কাঁদছেন। এবার এক এক করে তার সব অঙ্ক সামনে পরিষ্কার। অব্রর গায়ে হলুদের দিন অজ্ঞান হয়ে যাওয়া, বিয়ের দিন অসুস্থতার বাহানায় ঘরে দরজা আটকে রাখা, রাতের বেলায় মায়ের গলা জড়িয়ে ধরে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা বলে কান্না করতে থাকা, গ্রামে না যেতে চাওয়া, আর বারবার তোমরা তো নিজেদের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার উস্তাদ বলার কারণটা তবে এই? অব্রজিতার মেয়ের প্রথম বেলার প্রেম, প্রথম বেলার আবেগ কি করে চোখের সামনে অব্রকে শায়লার সঙ্গে মিলিয়েছেন পরন্ত, তা একটা বিস্ময়। এর চেয়ে কঠিন কাজ বুঝি আর হয় না পৃথিবীতে। অথচ সে মা হয়েও মেয়ের বুকের হাহাকার,
তার আর্তনাদটা শুনতে পায়নি, মেয়েকে বুঝতে পারেননি। মন যে কতটা ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল পরন্তর তাও টের পায়নি। উল্টো তাকে অন্যের গলায় ফের ঝুরিয়ে দেওয়ার পায়কাতরা করেছিলেন। যদি এই বিয়েটা হয়ে যেত তাহলে কি হতো? পরন্তকে আগুনে ঠেলে দেওয়া হতো, আর পরন্ত সে কি কোনোদিন তার বাবা মাকে ক্ষমা করতে পারত? প্রেম ঘটিত কোনো কারণে ডিপ্রেশনে চলে গেলে ব্যাপারটা আমাদের বাচ্চারা আমাদের বলতে পারে না। সামান্য আঙুল কেটে যাওয়ায় যে মেয়ে চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে, মন বাড়ি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার যন্ত্রণায় সেই মেয়ে কি শক্ত হাতে সবকিছু সামাল দেয়, তাও একদম একাকী ভাবে। অথচ বাচ্চারা চুপচাপ থাকলে, দুনিয়ার রঙিন জীবনের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেললে আমরা তাকে ঢং করে অভিহিত করতে এতটুকু দ্বিধা করি না। পৃথিবীর সব ছেলে মেয়ে ভালো, শুধু আমাদের বাচ্চাদের পছন্দ করা ছেলেটি অথবা মেয়েটি ভালো না। তারা যখন ডিপ্রেশনের দুয়ারে মাথা নিচু করে একটু বাঁচার আশা খুঁজে বেড়ায়, আমরা তখন উল্টো পাল্টা কথা বলে তাদেরকে বিষিয়ে তুলি। আর এই জন্য প্রতিদিন একজন একজন করে মানুষ সুইসাইডের মতো ভয়ঙ্কর পথটি বেছে নেয়। নাজরিনও তো পরন্তকে সুইসাইডের দিকে ধাবিত করছিলেন। অব্রকে হারানোর শোকের পাশাপাশি যখন অন্য একটি ছেলের অর্ধাঙ্গিনী হয়ে অনাকাঙ্ক্ষিত জীবনযাপনের শোক পুরোপুরিভাবে পরন্তকে গ্রাস করে নিত, সে সহ্য করতে না পেরে হয়তো সুইসাইড বা এর চেয়েও ভয়ানক কোনো পথ বেছে নিত। পরন্তু এই মুহূর্তে অব্রর সাথে কোথায় আছে তা নাসরিন জানে না। তা নিয়ে সে চিন্তিতও নয়, শুধু একটা ব্যাপারই তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। মা হয়েও মেয়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তিনি কেন হতে পারলেন না? পরন্তু যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তিনি কেন তাকে সঙ্গ দিতে পারলেন না? মেয়েটা কেন তার বুকে মাথা রেখে মন প্রাণ খুলে কাদার অবকাশটুকু পেল না? চোখের সামনে থেকে গাঢ় আধার ধীরে ধীরে কেটে চিকন একটা আলোর রেখা ধরা দিল। পরন্তু পিট পিট করে চোখ মেলতেই কারো চাপা আওয়াজটা শুনতে পেল। পড়ু, এই পড়ু, ডোজ বেশি হয়ে গেল নাকি? পরন্তু নাক মুখ কুচকে পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকাতেই অব্রর মুখমণ্ডলটা তার রেটিনায় গিয়ে ধাক্কা খেল। মুহূর্তে মনে পড়ে গেল তার সাথে ঘটা ঘটনাগুলো। তাকে অব্র কিডন্যাপ করে নিয়ে এসেছে। ইয়া ইল্লাহ! পরন্ত ধর্মর করে উঠে বসার চেষ্টা করলো। অব্র একটা পানির বোতল তার দিকে এগিয়ে দিয়ে বলল, কুলি কর, মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। তুই একদিন দাঁত না মাজলে এই অবস্থা হয় নাকি? পরন্ত তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারল না। তার হাত পায়ে সাত কাঁপছে, মাথার ভেতরটা ক্রমশ ফাঁকা ফাঁকা হয়ে আসছে। কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় পরন্তকে স্ট্যাচু হয়ে থাকতে দেখে অব্র কপালে ভাঁজের সৃষ্টি করে ফের বলল, কি হলো, ধর বোতলটা। পরন্ত বোতল ধরল না, পাল্টা প্রশ্ন করলো, কয়টা বাজে? 7টা। রাত? দিন? সকাল? সারা রাত তো মরার মতো ঘুমিয়েছিলি, এত পানি ছিটালাম তাও উঠলি না, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম বলে আড়মোড়া ভাঙলো অভ্র। তার ভাবসাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে, এমনটাই হওয়ার কথা ছিল বোধহয়। পরন্তু নিজেকে সম্পূর্ণরূপে ধাতস্থ করতে গিয়ে নিজেকে রাগের অতিশয্যে আবিষ্কার করলো। দাঁত কটমট করে অসহায় গলায় পরন্ত বলল, এটা কি করলে তুমি? আমাকে কিভাবে কিডন্যাপ কেন করলে? তোর বাপের কাছে এখন টাকা চাবো, 1 কোটি টাকা। তারপর সেই টাকা দিয়ে আমি শাইলাকে নিয়ে পগার পার, ইহালি করে বলল অভ্র। পরন্ত চিৎকার করে উঠল, কি? কি আবার? তোকে কেন এনেছি জানিস না, আবার জিজ্ঞেস করছিস কেন? তুমি জানো আমি বড় চাচিকে আমাদের ব্যাপারে সব বলে রাজি করিয়েছিলাম। উনি পারিবারিক ভাবে এই টপিক তুলবে এমনটা বলেছিল, আর তুমি কি করলে? পরন্তর মুখটা কাদো কাদো হয়ে গেল। অব্র টাসকি খেলো এবার। বলিস কি, সত্যি বলছিস? তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? তাহলে আমাকে আগে বললি না কেন এই কথা? তোমাকে বলার জন্যই তো ডাকছিলাম। কে জানতো আমাকে বাইরে নিয়ে ঘ্রাণটা জোস না বলে আমার নাকের ভেতর রুমাল ঢুকিয়ে দিবে তুমি? চিবিয়ে চিবিয়ে বলল পরন্ত। ভীষণ রাগ লাগছে তার। আশেপাশে তাকিয়ে জায়গাটা সঠিক ঠাউর করতে না পেরে অব্রকে বলল, এটা কোথায়? কতদূর নিয়ে আসছো তুমি আমাকে? অব্র ঠোঁট দিয়ে চক্রান্ত একটা শব্দ উচ্চারণ করে মাথা দোলালো 2 দিকে, হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, আরে ধুর, এটা আমাদের বাসার পেছনের রাস্তাটা, চোখ মেলে দেখ। পরন্ত অবাক। পালিয়ে গিয়ে কেউ বাসার পেছনে রাস্তায় আশ্রয় নেই বলে জানা ছিল না মোটো। তার উপর তারা আছে একটা গাড়ির মধ্যে। এই গাড়িটাই বা কার? এটা কার গাড়ি? আমার এক্স গার্লফ্রেন্ডের। ধুর, কথা বলে মেজাজ খারাপ করিস না তো, আমাকে একটু ভাবতে দে। কি কি ভাববে তুমি? আমাকে উঠিয়ে আনার আগে ভেবে রাখোনি যে এরপর কি করবে? আর এখানে আছো কোনাক্কেলে, যে কেউ দেখে ফেলতে পারে। পারবে না। প্রথমত রাতের বেলা রাস্তাঘাটে তেমন কেউ থাকে না, কুকুররা অব্দি ঘুমায়। সো আমি নিশ্চিন্তে কাল রাত কাটিয়েছি।
দ্বিতীয়ত, গাড়িতে কালো কাঁচ দেওয়া, বাইরে থেকে কেউ দেখবে না ভেতরে কি আছে, সাউন্ডও পাবে না, সবাই মনে করবে একটা গাড়ি এমনি অবলীলায় পড়ে আছে। পরন্তু ফোঁস করে একটা নিঃশ্বাস বাতাসে ছেড়ে দিয়ে বলল, এখন কি করবে তুমি? সবকিছু তো গুবলেট পাকিয়ে দিয়েছো। হুম, কিচ্ছু হয়নি, এবার আরো কাজ সহজ হবে। মা যেহেতু আমাদের পক্ষে আছে, সো সবাইকে ম্যানেজ করার চেষ্টা করবে, আমি শিওর। আর আমরা এখন বিয়েটা করব, বিয়েটা শেষে বাসায় গিয়ে উঠবো, দরকার পড়লে আমি 2 বউ নিয়ে থাকবো, কি প্রবলেম তাকে? বলেই পরন্তর দিকে চোখ ফেরাতে না ফেরাতে পরন্তর ছোট্ট হাত জোড়া ধাম করে একটা ঘুষি মেরে বসলো অভ্রকে। অভ্র হতচকিত, পরন্তর দিকে তাকাতেই দেখলো সে হিসিয়ে বলছে, তোর একটাই বউ থাকবে, আর সেটা আমি, মনে থাকবে? ফাঁকা ঢোক গিলে অভ্র মাথা কাত করলো, মনে ভাবলো পরন্ত নিভল। অভ্রকে সরি বললে অভ্র ব্যাপারটা না বলেই বসলো, কিন্তু সত্যি ঘুষিটা দারুণ শক্তভাবে লেগেছে। ইস, এখন দাঁত নাড়লেও ব্যথা লাগছে। অভ্র ভয়ার্ত চোখে চিন্তায় মগ্ন পরন্তর দিকে একবার তাকালো। এদিকে সকাল সকালে উল্লাসীর জন্য বেশ ভালো একটা খবর নিয়ে ফিরল পাপন। সাত সকালে মোল্লা সাহেবের সঙ্গে জায়গা দেখতে বেরিয়েছিল সে। মনের মতো একটা প্লেস পাওয়া গেছে, খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণ। বেলা গড়াতে গড়াতে ভিড় হয় নাকি। সেখানে আপাতত কাপড় নিয়ে বসার পায়তারা করেছে পাপন। এর পাশাপাশি আরো একটি সুসংবাদ হলো, মাত্র 2,500 টাকায় খুবই চমৎকার একটি স্মার্টফোন পেয়েছে পাপন উল্লাসীর জন্য। উল্লাসী যেহেতু অনলাইনে বিজনেস করার ইচ্ছা পোষণ করেছে, তাই অতি অবশ্য একটি ফোন জরুরি। সকালবেলায় ওই জায়গাতেই এক লোকের সাথে দেখা হয় পাপনের। লোকটি নেশাখোর যে তা বুঝতে স্পষ্টই পারে সে। নেশা খাওয়ার জন্য খুবই দ্রুত ফোনটি বিক্রি করে দিতে চেয়েছিল লোকটি। পাপনও সুযোগ বুঝে কিনে নেয়। ফোনের ক্যামেরা, র্যাম সবই ভালো। উল্লাসীর কাজ ভালোভাবেই চলবে আশা করা যায়। উল্লাসীও ভীষণ খুশি হলো। ওরা যে বাড়িতেই থাকে সে ফ্ল্যাটের নিচতলায় এক আপা থাকে, উনিও অনলাইনে বিজনেস করে। তার থেকেই টুকটাক তথ্য জেনেছে উল্লাসী। অনলাইনে বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি বলাই চলে বর্তমানে। কম বেশি সবাই বিজনেস করতে চায় এবং করছে, তাই অন্যরকম ইউনিক কিছু নিয়ে যদি বিজনেস করা যায় তাহলে লাভের আশঙ্কা রয়েছে। আর নইলে তেমন একটা সফলতা আসে না। আর জামা কাপড় বিক্রির অনেক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। ওই আপা উল্লাসীকে বুদ্ধি দিয়েছে ভেবে চিন্তে অন্যরকম কিছু বের করতে। তা দিয়ে ব্যবসা করতে পারলে সাফল্য আসবে। আর অনেক ভেবে চিন্তে উল্লাসী পাটের তৈরি জিনিসপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পাট এবং বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিসগুলো, পাটের কারুকার্য, ব্যাগ, পাপোশ ইত্যাদি দিয়ে শুরু করতে চাচ্ছে সে। মোটামুটি 1,000 দিয়ে শুরু করবে, বাকিটা আল্লাহ ভরসা। পাপন চিন্তিত বোধ করলো, 20,000 টাকা খরচ করবে, যদি লাভ না হয়, যদি কেউ কিনতে না চাই, তখন পুরো টাকাটাই তো চলে যাবে। আর রাস্তাঘাটে তো এসব বিক্রি করা যায় না। উল্লাসী আশ্বাসের সুরে বলল, তুমি চিন্তা নিচ্ছ কেন? উপরে একজন আছে না, উনি যদি এখানে আমাদের সফলতা নির্ধারণ করে রাখে, তাহলে এখান থেকে সফলতা আসতে বাধ্য। তুমি ওনার উপর ভরসা রেখো। তোমার যত দুশ্চিন্তা সেটা ওনার কাছে বলো। উনি সমস্যা যেমন রেখেছেন, সমাধানও রেখেছেন। পাপন স্বস্তির নিঃশ্বাস ফেললো এই কথা শুনে। কেন যেন উপরে একজন আছেন কথাটি শুনতেই তার মনে আত্মবিশ্বাস এবং স্বস্তি এসে ভর করে যেন। মনে হয় সবকিছুই খুব সহজ। আল্লাহর রহমত এবং বরকত থাকলেই সব পারা সম্ভব। বলতে বাধা নেই, উল্লাসী এবং মোল্লা সাহেবের অনুপ্রেরণাতেই পাপন 5 ওয়াক্ত সালাত আদায়ের মনোযোগী হয়েছে ইদানিং। 2 দিন পর অব্র আর পরন্ত বিয়ে করে বাড়ি ফিরেছে। অব্রর হাতে 3 কেজি মিষ্টি। পরন্ত বকেছে, চোখ রাঙিয়েছে, শেষ পর্যন্ত অনুরোধও করেছে। তাও অভ্র বিয়ে করার খুশিতে মিষ্টির সমেত বাড়ি এসেছে। পরন্ত লজ্জার ভয়ে মাথা নিচু করে রাখলেও অভ্রর মুখে হাসি। যেহেতু ভালোবাসার মানুষকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে গেছে, সে তো খামোকা ভয় পাওয়ার দরকার কি? নাসরিন, বড় চাচি আর নিতুর মনে আনন্দের জোয়ার থাকলেও বাকি সবার মুখ ভার। শাইলা তো কেঁদে কেটে অস্থির হয়ে ঘরে গিয়ে দরজায় ছিটকিনি এঁকেছে। আর দরজা খোলার নাম নেই। শিখা খানিক বাদে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের মানুষদের জানান দিচ্ছে এই বাড়িতে ঘোর অন্যায় হয়েছে, তার মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে। সে পরন্তকে কিছুতেই ছাড় দেবেন না। তাই শুনে নাসরিনও চেঁচিয়েছেন, পরন্তকে একা কেন দোষের ভাগিদার করা হচ্ছে? অব্রর কি সমান দোষ নেই? শিখা আর নাসরিনের চুল টানাটানি অবস্থা। বড় চাচি দুজনকেই থামিয়ে যার যার ঘরে পাঠিয়ে দিয়েছেন। পরন্তকে তার ঘরে পাঠিয়ে অব্র নিজের সঙ্গে রুমে নিয়ে যাওয়ার সময় অব্র মিনমিনিয়ে একবার বলল, মিষ্টিগুলো ফ্রিজে রাখো, টক হয়ে যাবে না হয়। তামিজউদ্দিন এমন ভাবে চোখ রাঙালেন যেন পানি ছাড়াই কাঁচা কচকচ করে চিপিয়ে খাবেন অব্রকে। অব্র মিয়ে গেছে এরপর। গলা দিয়ে আপাতত স্বর বের হলো না।
না করার সিদ্ধান্ত বহাল হলো। ঘরে ঢুকতেই নাসরিন ঠাস করে পরন্তর গালটা লাল করে দিলেন। পরন্ত কেঁদে ফেললো। এমনিতে ভয় আছে, তারপর মারামারি। কান্নারত কণ্ঠে বলল, আম্মু, আমি ভুল করছি মানলাম, কিন্তু। তার কথা শেষ করার আগে নাসরিন চড়া গলায় বলে উঠলেন, আমি সেজন্য মারিনি তোকে। পরন্তর কান্না থেমে গেল। তাহলে তুই এত কিছু সহ্য করেছিস, অথচ আমার কাছে সব লুকিয়ে গেছিস কেন? আমি কি তোর মা না? আমাকে অন্তত একবার বলতিস, আমি কি মেরে ফেলতাম তোকে? অব্র আমাদেরই বাড়ির ছেলে, আমি কখনো ওর হাতে তোকে পাত্রস্থ করতে দুবার ভাবতাম না। পরন্তু মুখ নামিয়ে ফেলল। আম্মু, আমি অনেকবার তোমাদের সবাইকে জানাতে চেয়েছিলাম, কিন্তু সাহস বা মনের জোর কোনোটাই পাচ্ছিলাম না। তারপরও বলল পড়াশোনাটা একদম শেষ করে বাসায় পারিবারিকভাবে এই টপিকটা তুলবে। এখন দেখলি বাবা মার থেকে কথা লুকানোর ফলাফল। যদি আমি জানতাম, অন্তত অভ্রর বিয়ে শাইলার সাথে হতে দিতাম না। পরন্তু জবাব দিতে পারল না। তার আবার চোখ ভারী হয়ে আসছে। ঘরে মিঠুন উদ্দিন ঢুকলে তার উপস্থিতিতে পরন্তর আত্মা এতটুকুনো হয়ে গেল। ভয়ের চোটে বাবার দিকে মুখ তুলেও তাকালো না। মিঠুন উদ্দিন ক্ষণকাল সময় নীরব রইলেন। তারপর পরন্তকে উদ্দেশ্য করে নাসরিনকে বললেন, ওদের কি বিয়ে হয়ে গেছে? জিজ্ঞেস করো ওকে। নাসরিন মেয়ের দিকে তাকালেন। পরন্তকে জিজ্ঞেস করতে হলো না। পরন্তু নিচ থেকে মাথা কাত করে হ্যাঁ বলল। মিঠুন উদ্দিন ক্রোধিত স্বরে বললেন, এখন কি সতীন নিয়ে সংসার করার স্বাদ যাচ্ছে? পরন্তর সঙ্গে সঙ্গে উত্তর দিল, ও বলেছে শাইলা আপুকে ডিভোর্স দিবে। বললে হয়ে গেল? তোর মনে হয় শাইলা এত সহজে তোদের দুটোকে ছেড়ে দিবে? আর শিখা ভাবি তো তোর উপর পুরোপুরি ভাবে রেগে আছে। তোর বড় চাচা ওদের পক্ষে। এখন যদি শিখা ভাবি শাইলাকে নিয়ে থানায় যায় আর শাইলা তোদের নামে কেস করে দেয়, তখন কি হবে? পারবে কিছু করতে? পরন্তু আটকে উঠল। এভাবে সে একটুও ভেবে দেখেনি। ঝোঁকের মাথায় কি থেকে কি করে বসলো এবার। এবার কি হবে তার? আর অভ্র, যদি বাবার কথা সত্যি হয়, যদি শাইলা পুলিশে ঝামেলা করে? পরন্ত দিব্য স্বপ্ন দেখতে লাগলো। তার হাতে হাত করা, অভ্রর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আগে নিয়ে যাচ্ছে। আশেপাশে মানুষের মিছিল, সবাই হা হা করে হাসছে। তাদের দুজনকে উদ্দেশ্য করে টিটকারি ছুটছে। আর শাইলার দাঁতে দাঁত ঘষে পরন্তকে বুঝিয়ে দিচ্ছে, এবার বোঝো মজা। পরন্ত আর ভাবতে পারলো না। দরকার হলে সে শাইলার পা ধরে ভিক্ষা চাইবে, নিজের জন্য, অপরের জন্য, ওদের ভালোবাসার জন্য। পরন্ত সবকিছু করতে পারবে, সবকিছুই। ওদিকে যখন এই চিত্র, এদিকে ভিন্ন অবস্থা। অভ্রকে তামিজউদ্দিন আগা গোড়া শাসিয়ে গেলেন, মারতে পর্যন্ত আসলেন। বড় চাচিকে টপকে আর এগোতে পারলেন না। তিনি ঢাল হয়ে ছেলেকে রক্ষা করে গেলেন। ছেলের পক্ষে হাজারটা যুক্তিযুক্ত কথা শোনালেন। আর অভ্র মাথা নিচু করে চুপচাপ সব শুনতে লাগলো। আর হাসলো মুচকি মুচকি। তার কেন যেন খুব আনন্দ হচ্ছে। পরন্তকে বিয়ে করার পর থেকে তার ভেতরে একটা ডোন্ট কেয়ার ভাব চলে এসেছে। তার মনে হচ্ছে পৃথিবীর সপ্তপঞ্চার সেই মূল নাটকের গুরু, তাকে আর পায়কে। তামিজউদ্দিনের হাঁপা নির্ণয় উঠলে উনি বুকে হাত চেপে বসে পড়লেন। নিজেকে স্থির করে স্ত্রীকে বললেন, ওকে চলে যেতে বলো, ওর চেহারাটা আমার সহ্য হচ্ছে না। আমরা ফট করে বলে বসলো, একেবারে জন্য চলে যাবো বাবা, নাকি তোমার সামনে থেকে শুধু? স্পেসিফিক ভাবে না বললে বুঝবো কেমন করে? তামিজউদ্দিন রক্ত চক্ষু করে তাকালেন। অভ্র প্রত্যুত্তরে একটা চাপা হাসি ছুড়ে দিয়ে ফুরফুরে মেজেজে বেরিয়ে গেল। বড় চাচি হতবাক, অতি আনন্দে ছেলেটার মাথার তারটা সব ছিঁড়ে গেল নাকি? শাইলা ঘরের দরজা বন্ধ করে গুনগুনিয়ে কেঁদেছে, যদিও তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি আসেনি। তার ভেতরে খারাপ লাগার চেয়ে ক্রোধটা আর জেদটা বেশি মাথা চাড়া দিয়ে উঠছে। কিভাবে তাকে ফেলে পরন্তকে বিয়ে করে ফেললো শয়তানটা, এটা ভেবেই ফুঁসছে শাইলা। তার মতো সুন্দরী রেখে ওরকম কালো অভ্রর মতন বলদটাই চুজ করতে পারলো। শাইলা ঘরের দরজা খুললো, মায়ের সঙ্গে সলা পরামর্শ করবে বলে। কিন্তু বারান্দাতেই অভ্র দেখা পেয়ে গেল। অভ্র দু হাত পকেটে পুরে একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে পরন্তদের ঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। পেছন থেকে কারো আক্রমণে সে একেবারে চমকে উঠল, সেই সাথে তক্ত বিরক্ত। শাইলা অভ্রর পিঠে মাথা রেখে ফোপাচ্ছে। সে অভ্র নড়াচড়া করলো, নিজেকে ছাড়িয়ে নিয়ে ভ্রু কুচকে পেছন ফিরে তাকালো। অন্যের স্বামীকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা করে না তোর? না করে না। আর তুমি অন্যের স্বামী মানে? তুমি আমার স্বামী। তালাক তালাক তালাক, যা, আমি তোকে তালাক দিলাম। এই দেখ, একদম মন থেকে দিলাম। এবার দয়া করে বিদায় হ আমার জীবন থেকে। তোর জন্য অর্ধেকটা পুড়ছি, বাকিটুকু আর পুড়তে চাই না। প্লিজ আমাকে উদ্ধার কর। একেবারে হাত জোর করে শাইলাকে অনুনয় করতে লাগলো অভ্র। শাইলার এত খারাপ লাগলো, সে শুধু ভাঙা গলায় বলার চেষ্টা করলো, আমি তোমার জন্য
সত্যি বিরক্ত হয়ে গেছি, তাই না? অভ্র দায়সারা ভাবে জবাব দিল, অনেক। আচ্ছা যাও, মুক্তি দিলাম। মৃদু হাসলো শায়লা, তারপর উল্টো ঘুরে ধীর পায়ে হাঁটা শুরু করলো। অভ্র আবার একটু চমকালো। শায়লা এত সহজে তাকে ছেড়ে দেবে, সেটা কল্পনাও করেনি অভ্র। তবে কি এবার সুখ এসে সত্যি ধরা দেবে তাদের? পরন্তকে নিয়ে অভ্র সুখের জীবনটা শুরু হতে যাচ্ছে। রাতের বেলা অভ্র পরন্তকে আলাদা করে থাকতে বলা হলো। পারিবারিক ঝামেলা মিটমাট না হওয়া অব্দি তারা কোনো দাম্পত্য জীবন শুরু করতে পারবে না। তাতে অবশ্য অভ্রর কিছু যায় আসে না। সে যা করার বিয়ের দিন রাতেই করে ফেলেছে। খুব বেশি দিন নয়, আর কদিন পরেই পরন্ত আর তার ভেতরে অন্য এক সত্তাকে অনুভব করতে পারবে। এই জন্য অভ্রর মনটা এত ফুরফুরে। এই অনাগত অতিথি তাদের সব সমস্যা দূর করার জন্যই আসছে, এমনটাই অভ্রর ধারণা। পরন্তর সঙ্গে ফোনে কথা বলে 2:30টার দিকে ঘুমালো অভ্র। কিন্তু রাত ফুরানোর আগেই তাকে ডাকাডাকি করে ডেকে তোলা হলো। শায়লা ছাদ থেকে লাফিয়ে পড়ার কথাটা শুনে অভ্র হতবিহ্বল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল শূন্যে। পূর্ব দিগন্তে খুবই ক্ষীণ আলোর উৎস, সকাল হওয়ার সম্ভাবনা। অভ্র অবিশ্বাসী সুরে বলল, কি বলছেন চাচি? শায়লা ছাদ থেকে লাফ দিয়েছে? শিখা ওপর নিচে মাথা নাড়ালো। শুনে খারাপ লাগছে? বুঝতে পারছি এবার আমার মেয়ে তোমাকে কতটা ভালোবাসতো। অনুতপ্ত হচ্ছে তুমি অভ্র? অভ্র তাৎক্ষণিক কোনো জবাব প্রদান করতে পারল না। সে হা মুখ দিয়ে তাকিয়ে আছে। শিখা পুনরায় বললেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো বুঝলে না। এখন কি বুঝতে পারো আমার মেয়ের জন্য তোমার ভেতরেও একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল, কিন্তু পরন্তর কারণে সেটা তুমি উপলব্ধি করতে পারোনি? অভ্র হতবম্ব। চাচির কোনো কথাই তার বোধগম্য হতে পারছে না। কোথায় তার মেয়ের বিপদ সে সেখানে থাকবে, বিলাপ পারবে, তা না অভ্রকে কি সব কথা শোনাচ্ছে। অভ্র ভ্রু কুঁচকে বলল, শায়লার কাছে যাই, চলুন। শিখা দুদিকে হাত মেলে বাধা দেওয়ার অভিপ্রায় করে হাত বাড়িয়ে বলে উঠল, আগে বলো, আমার মেয়ের মৃত্যুর খবর কি তোমাকে এতটুকুও নাড়ায়নি? নাড়িয়েছে, তবে সেটা একজন মানুষ হিসেবে। যে কেউ মৃত্যুর সংবাদে আহত হয় একটু হলেও। এখানে অন্য কোনো কিছু খুঁজতে যাবেন না চাচি। মানে, আমার মেয়েকে তুমি সত্যি ভালোবাসো না? শিখা রাগ নিয়ে বললে। অভ্রর মেজাজ চলল। ভোরবেলায় ঘুম ভাঙিয়ে একটা দুঃসংবাদ দিল, তার উপর এসব কি আলতো ফালতো প্যাচাল করছে। অভ্র চিবিয়ে চিবিয়ে বলল, আপনার কি মাথায় সমস্যা চাচি? শায়লার মতো, মানে আপনারা পাচ্ছেন না আমার উপর শায়লাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? এমন কেন করছেন বলেন তো? আমি শায়লাকে ভালোবাসি না, আর না ওর জন্য অন্যরকম কোনো অনুভূতি আমার ভেতরে আছে। আমি শুধু পরন্তকে ভালোবাসি, আর তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। প্লিজ এবার অন্তত আপনারা থামেন, নইলে আমি পরন্তকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হব। তোমাকে কোথাও যেতে হবে না, সকাল হোক, আমি এর ফয়সলা যা করার করব। শায়লার কণ্ঠ কানে আসতেই অভ্র চমকে পিছন ফিরে তাকালেন। এদিকে শিখা দীর্ঘশ্বাস ফেললেন। শায়লার কথা মতোই অভ্রকে মিথ্যে বলে ওর ভেতরে আসলে শায়লার জন্য কিছু আছে কিনা তা জানতে চেয়েছিলেন। এবার বুঝলেন, তার মেয়ে মরলেও অভ্র কখনো অনুতপ্ত হবে না। তার চেয়ে ভালো হয় এখনই শায়লাকে অভ্র থেকে সরিয়ে নেওয়া। ভালো থাকুক অভ্র পরন্তকে নিয়ে। শায়লার সাথে অভ্রর চেয়েও ভালো কাউকে দেখে বিয়ে দিয়ে দিবেন তিনি। অভ্র চমকিত সুরে বলল, তুই? কেন, আমাকে দেখে খুশি হওনি? মনে হচ্ছে সত্যি সত্যি মরে গেলেই বোধহয় ভালো হতো। শায়লা তাচ্ছিল মাখানো হাসি হেসে সামনে এগিয়ে আসে। অভ্র আক্রোশপূর্ণ চোখে শিখার দিকে একবার তাকিয়ে রাগে গজগজ করতে করতে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। রাত বিরাতে এভাবে ঘুম ভাঙিয়ে মজা করার কোনো মানে হয়? শায়লা চেঁচিয়ে বলল, আমার মুখ দর্শনও করতে চাও না নাকি? অভ্র জবাব দিল, না। একা একা কিছু বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল। রাগে গায়ের ভিতর কুটকুট করে কামড়াচ্ছে কিছু। কত বড় ধোঁকা খাওয়ালো তাকে। শায়লা মৃদু শ্বাস ফেলল। শিখা দায়সারা ভাবে বললেন, আর কত চেষ্টা করবি তুই? কেউ তোকে পছন্দই করে না, আর তুই তার সাথেই থাকতে চাইছিস? শায়লা মায়ের জবাবে হাসলো, শুধু মলিন হাসি। কোনো জবাব না দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সকালের নাস্তার পর পর বিচার সভা বসলো। মূলত একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সবাই একত্র হয়েছে। এক কোনায় পরন্ত চুপচাপ দাঁড়িয়ে আছে, তার বুক কাঁপছে। অভ্রকে এত কষ্টে পেয়েও হারাতে চায় না সে, আর শায়লার সঙ্গে ভাগও করতে চায় না। একই জামায় দুই বোন, ছিছি, কি নোংরা ব্যাপার লাগবে তখন। শুধু শায়লা কেন, এই পৃথিবীতে কারোর সাথে সে অভ্রকে মেলাতে পারবে না, নিজের মৃত্যুর পরেও না। গতকাল ভীষণ ফুরফুরে মেজাজে থাকলেও আজ একটু একটু চিন্তা অভ্ররও হচ্ছে, আর সেটা শায়লার জন্য। ওর উপর নির্ভর করছে সবকিছু। তামিজউদ্দিন ভরা সবাই বলেছেন, শায়লা যা চাইবে তাই হবে। যদি সে অভ্রর সঙ্গে সংসার করতে চায়, তাহলে অভ্রকে করতে হবে, সে বাধ্য। এর পিঠে পরন্তর বাবা মা কেউ কিছু বলতে পারেননি।
ভুলটা তাদের মেয়েরই, কি বা বলবে। শায়লা প্রথম স্ত্রী ও দ্বিতীয়, কিন্তু বড় চাচি গায়েগুলো করলেন, কেন ওদের জীবনটা নষ্ট করতে চাইছে বোঝালেন। শায়লাকেও সরে যাওয়ার জন্য বললেন, অনুরোধ করলেন। দুজন ভালোবাসার মানুষকে পরস্পরের সাথে মিলিত করার মাঝেও সুখ বিদ্যমান। শায়লা শুধু বলল, আপনি শুধু ওদের ভালোবাসাটাই দেখলেন, আমি যে ভালোবাসি সেটা। বড় চাচি প্রত্যুত্তরে নরম গলায় বললেন, আমি জানি রে মা, কিন্তু তুই কিন্তু একতরফা ভালোবাসিস। একতরফা ভালোবাসা সবসময় জিতে যায় না, এটা জানার পরও কেন বুঝতে চাইছিস না? শায়লা চুপ করে রইল, জবাব দিল না। অনেকক্ষণ চুপচাপ থাকার পর শায়লার থেকে তার মতামত জানতে চাইলেন বড় চাচা। পরন্ত করুণ চোখে শায়লার দিকে তাকালো। তার কেন যেন মনে হচ্ছে অব্রকে চেয়েই বসবে শায়লা। অব্রর বুকটা ঢিপ ঢিপ করছে। শায়লাকে নিজের স্ত্রীর আসনে কখনোই দেখতে চায় না সে, পরন্ত একদম ভেঙে পড়বে। মেয়েটা এমনিতেই তার কারণে অনেক সহ্য করেছে, আরো কষ্ট সহ্য করুক সেটা একদমই চায় না অব্র। শায়লা কিছু বলার পূর্বেই অব্র বলে উঠল, আমি কিছু বলতে পারি? উপস্থিত সবাই অব্রর দিকে তাকালো। তামিজুদ্দিন চোখ রাঙালেন, তবু মুখে কিছু বললেন না। অব্র পরন্ত চোখে চোখ রাখলো। অসহায় মেয়েটিকে চোখের ভাষায় আশ্বস্ত করে শায়লাকে উদ্দেশ্য করে বলল, আমার কথাগুলো শুধু তোর উদ্দেশ্যে শায়লা। আজ এই সবার সামনে আমাকে একটা সত্যি কথা বলবি? তোর জন্য আমার কোনো দিন বা কোনো অনুভূতি বা অন্য কোনো কিছু দেখেছিলি? আর তুই কি জানতিস না পরন্তর সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছিলাম? শায়লা গাঢ় হয়ে চুপচাপ রইল। জবাব দেওয়ার মতো আদৌ কোনো জুৎসই উত্তর তার কাছে নেই। বড় চাচি হৈ হৈ করে বলে উঠলেন, ও সব জেনে শুনে অব্রকে বিয়ে করেছে। এর মানে কি দাঁড়ালো? ও ইচ্ছাকৃত ভাবে এসব করেছে। পরন্ত ছোট বোন, আর ছোট বোনের প্রতি সামান্য মায়া মমতা হলো না? মা, থাক, তবু সবাই বলবে আমারই দোষ। আমার দিকটা কেউই দেখবে না। আমার মনে এক, আর আমি অন্য কাউকে নিয়ে সংসার করব। এতে আমার সংসার জীবন কত সুখের হবে তাই না মা? অথচ বাবা তো সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। তার কাছে বিয়ে হতে পারলেই হলো, বিয়ে হয়ে গেছে মানে সব কমপ্লিট। এই বিয়ে আমার নিঃশ্বাস আটকে দিচ্ছে কিনা তা জানার প্রয়োজন বোধ নেই তার। একদমে কথাগুলো বললে তামিজুদ্দিন হা করে ছেলের দিকে চেয়ে রইল। অব্রর কথাগুলো তাকে আহত করলেও তিনি ভাবতে শুরু করলেন, ভুল তো কিছু বলেনি ছেলেটা। তামিজুদ্দিন নিজের দোষ ঢাকার জন্য দ্রুত বললেন, শায়লা, সব জেনেও কেন এমনটা করলি? শায়লা নির্বাক, দায়সারা ভাবে বসে রয়েছে, উত্তর নেই তো দেবে কি? পিছন থেকে নাসরিন শায়লাকে ধাক্কা দিয়ে বললেন, আমার মেয়েটা যদি ভেঙে পড়ে ভুল পথে পা বাড়াতো, তার দায়ভার কি তুই নিতিস শায়লা? এখন কথা বলছিস না কেন? ও তোর বোন না? ওর সাথে এরকমটা করতে পারলি তুই? শায়লা আবার চিৎকার করে উঠল, চেঁচিয়ে বলল, হ্যাঁ করতে পারলাম, কারণ অব্রকে আমিও ভালোবাসি। আমি ভাবছিলাম বিয়েটা হয়ে গেলেও আমাকে মেনে নিতে বাধ্য, আর দুজনের আবেগ একসময় বাস্তবতার কাছে হার মানবে। কিন্তু এমনটা হয়নি। আমি হেরে গেছি, আমি ভেঙে গেছি। মাটিতে বসে পড়ল শায়লা ধপ করে। শিখা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। বড় চাচি বললেন, তোর কারণে আজ ওদের জীবনটা নষ্ট, আজ তোর নিজের জীবনটাও। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। শায়লা মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। তার প্ল্যান ভাবে কিছুই হলো না। এতে তার আক্রোশের পাল্লা বেড়ে যাচ্ছে। শিখাই প্রথম মেয়ের পক্ষ না নিয়ে তাকে উল্টো বোঝাতে লাগলেন। অবরোধ চেয়ে ভালো কাউকে এনে দেবে শায়লার জন্য। এমনটা বললে শায়লা চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। উঠে দাঁড়িয়ে অব্রর মুখোমুখি বসলো। মাঝে মাঝে বাস্তবতা সত্যিকার ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয় অব্র ভাই। আজ চোখে দেখলাম, আর তাই আমি তোমার দাবি ছেড়ে দিচ্ছি। তুমি আর পরন্ত সুখে থাকো, ভালো থাকো, দোয়া করি। আমার উপর রাগ, অভিমান বা জেদ কিছুই রেখো না। করুণ শোনালো শায়লার কণ্ঠটা। অব্র চমকিত, প্রতিটি সদস্য চমকিত। পরন্ত চোখে খুশির পানি। অবশেষে তারা একত্রিত হতে যাচ্ছে। এর চেয়ে সুখের সংবাদ আর কি বা হতে পারে? শায়লা নাক টেনে ফের বলল, তবে আমার একটা শর্ত আছে। আমি এই দেশ ছাড়তে চাই, বাইরে চলে যেতে চাই। আমি সবকিছু ভুলে আবার পড়াশোনায় ডুবে থাকতে চাই। নিজেকে এবং নিজের জীবনটাকে একটা সুযোগ দিতে চাই। তামিজুদ্দিন এগিয়ে এসে শায়লার মাথায় হাত রাখলেন। নিশ্চয়ই তুই পড়বি মা। তুই কোথায় কোন ভার্সিটিতে যেতে চাস আমাকে বলিস, আমি ব্যবস্থা করে দিব। শায়লা মাথা কাত করে হ্যাঁ বোঝালো। বড় চাচি শায়লাকে দোয়া দিলেন। নাসরিন শায়লাকে জড়িয়ে ধরলেন। নিতু পরন্তকে টেনে রুমে নিয়ে গেল। তারপর নাচতে শুরু করলো। এই এত এত খুশির ভিতরেও পরন্তর বুকটা হাহাকার করে উঠলো পাপনের জন্য। না জানি কোথায় আছে ছেলেটা, কেমন আছে। এদিকে পাপন ভালো আছে। উল্লাসী তাকে বেশ ভালো রেখেছে। আগের চাইতেও বেশি আদব কায়দাশীল হয়েছে।
আল্লাহ ভীরু, সৎ এবং ধার্মিক বানানোর চেষ্টা করেছে উল্লাসী। তার সঙ্গে তাল মিলিয়েছেন মোল্লা সাহেব। আজ নিয়ে দ্বিতীয় দিন। পাপন ছেলেদের জামা কাপড় নিয়ে দোকান বসিয়েছে। দোকান বলতে একটা ভ্যান, যেটা প্রতিদিন 100 টাকায় ভাড়া নেয়। তার উপরই তার সমস্ত পোশাক আশাক থাকে। প্রথম দিন তেমন একটা বেচাকেনা না হলে পাপন ভীষণ হতাশ হয়ে পড়ে। তখন উল্লাসী তাকে অনুপ্রেরণা জাগায়। মাত্র একদিন, তাতে কি সাফল্য চলে আসবে নাকি? আরো সবুর করতে হবে, তাহলেই না মিষ্টি ফল পাবে। মধ্যরাতে ঘুম ছুটে যাওয়ায় পাপন পা সাঁতরে উল্লাসীকে না পেয়ে উঠে বসেছিল। দেখে উল্লাসী তাজা দূর পড়ছেন। পাপন এক দৃষ্টে তার দিকে কতক্ষণ তাকিয়েছিল নিজেও জানে না। মহানবী বলেছেন, টাকা পয়সাওয়ালা মেয়ের চাইতেও একজন ধার্মিক মেয়ে স্ত্রী হিসেবে বেশি যোগ্য। আসলে পাপনের মনে হচ্ছে তার উল্লাসী তার জীবন পরিবর্তন করতে এসেছে। আল্লাহ নিজেই ওকে পাঠিয়েছেন, নইলে কোথা থেকে কিভাবে তারা এক হয়ে গেল ভাবা যায়। উল্লাসের অনুপ্রেরণাতেই নতুন উদ্যম নিয়ে আজকে দ্বিতীয়বারের মতো একই স্থানে এসেছে পাপন, এবং তার মন ভালো হয়েছে অসম্ভব। ঘন্টা দেড়েকের মধ্যে প্রায় 9টা শার্ট সেল হয়ে গেছে। এটা তার মতো নতুনের কাছে অনেক কিছু, একদম আশাতীত। পাপন এক ফাঁকে খুশি সামলাতে না পেরে ফোনই করে ফেললো উল্লাসীকে। বলা বাহুল্য, খুব কম মূল্যের একটি বাটন ফোন কিনেছে সে যোগাযোগের জন্য। যে ছেলে স্মার্টফোন ছাড়া এক দণ্ড চলতে পারতো না, সে আজ বাটনে সন্তুষ্টি খোঁজে। সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। উল্লাসী ফোনেই বোধ হয়েছিল। ইতিমধ্যে একটি ফেসবুক আইডি খুলে ফেলেছে সে। ভালো কিছু ভালো সেলিং গ্রুপে অ্যাড হচ্ছে প্রতিনিয়ত। যত প্রচার ততই প্রসার। এমন সময় ফোন এলেই সে হাসি মুখে ফোন ধরে প্রথমেই সালাম প্রদান করলো। পাপনও হাসি মুখে সালামের জবাব দিয়ে তার খুশিটুকু স্ত্রীর সাথে ভাগ করে নিল। এতেই এত খুশি জনাব? প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইলে এর চেয়েও বেশি দিবেন উনি। তখন তো পাগলই হয়ে যাবে বোধহয়। উল্লাসী কথাটি বলতেই পাপন ওপাশ থেকে প্রফুল্ল চিত্তে বলে উঠল, হলে হলাম, থাকবে না এই পাগলের সাথে? যে আমার জন্য পাগলে রূপান্তরিত হবে তার সঙ্গে আমি ছেড়ে দেব কেমন করে ভাবো? বাহ, ইদানিং দেখছি কবি সাহিত্যিকদের মতো করে জবাব দিচ্ছ। ঘটনা কি? ঘটনা কিছুই না, গুছিয়ে কথা বলতে ভালো লাগে। আচ্ছা পাপন, আমরা অনলাইনে যাত্রা শুরু করবে কবে থেকে? যত দিন যাবে টাকা পুরোবে, আর তোমার আয় সীমিত, তাই যা মাল কেনার এখনই কিনে ফেলা প্রয়োজন, ঠিক কি না? আচ্ছা, আমি বাসায় আসি, তারপর একটু খোঁজ খবর নিয়ে মাল কিনে নিয়ে আসবো। একটা কথা বলি। বলো। মানে, তুমি ভালো মতো ভেবেছো তো? সত্যি ওসব সেল যাবে? পাপনকে দ্বিধাগ্রস্ত মনে হলে উল্লাসী অভয় দিল, তুমি চিন্তা নিও না, ভরসা রাখো। পাপন মৃদু হেসে বলল, তোমার উপর পরিপূর্ণ আস্থা আছে আমার। পরন্ত বিকেলেই পরন্তর অগ্রর গায়ে হলুদে অনুষ্ঠান করা হচ্ছে। নিজেরা বিয়ে করে ফেলেছে, তাই বলে অনুষ্ঠান হবে না, এটা কেমন কথা? তাই পারিবারিকভাবে ছোট্ট একটি অনুষ্ঠান করা হচ্ছে। রাতে আশেপাশের কিছু মানুষদের ডাকা হয়েছে। চাচিরা মিলে বিরিয়ানি রান্না করবে, তাই দিয়ে অতিথি আপ্যায়ন করবে সকলে। অভ্র পরন্তকে সামাজিক স্বীকৃতি দেওয়া আর কি। নিতু গিয়েছে ফুল কিনতে, বাসর ঘরটাও সাজাতে হয়েছে। বড় চাচি অবশ্য বলেছিলেন শায়লার সাথে আইন অনুসারে বিচ্ছেদের পর না হয় অভ্রপরন্তর বিয়ে অনুষ্ঠান করা হবে, কিন্তু শায়লাই তাতে রাজি হয়নি। তার কারণে শুধু পরন্ত অভ্রই না, পরিবারের সকলেই ভীষণ ঝামেলার মধ্যে পড়েছে, অনেক অশান্তির সম্মুখীন হয়েছে। সে চায় না আর কোনো ঝামেলা হোক, আর তাদের বিচ্ছেদ পেপার হাতে পেতে 5 দিন সময় লাগবে। ততদিন ওরা আলাদা থাকবে স্বামী স্ত্রী হয়েও, কেমন দেখাবে তাহলে? আর এমনিতে মনের দিক থেকে তো বিচ্ছেদ হয়ে গেছে অভ্রর সঙ্গে। পেপার আর এমন কি বস্তু। তবুও তামিজউদ্দিন আশ্বস্ত করেছেন আগামীকাল তার পরিচিত বন্ধুকে ডাকা হবে। উনি পেশায় একজন উকিল, যত দ্রুত সম্ভব পেপারের ঝামেলাগুলো মিটমাটের ব্যবস্থা করা হবে। শায়লা চড়ুই পাখির ন্যায় ফ্রুত ফ্রুত করে উঠছে আর কাজ করছে। অবাক করা বিষয় হলেও এটি সত্য। তাকে দেখে মনে হচ্ছে সে সবচেয়ে বেশি খুশি, পরন্ত চাইতেও বেশি খুশি। অভ্র তাই দেখে অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। শায়লা সরে যাওয়ার পরও ভয়ে ভয়ে ছিল সে, এটা কোনো প্ল্যানও তো হতে পারে তার। কিন্তু এখন মনে হচ্ছে যে না, শায়লা সত্যি সত্যি দূরে চলে গেছে। পরন্ত আর তার ভেতরে বাধা নেই কোনো। দুজনকে হলুদ ছোঁয়ানোর সময় সবাই সব কষ্ট ক্লেশ ভুলে মেতে উঠল অনাবিল আনন্দে। একজন অপরকে রং ছোঁয়ালো, এমনকি তামিজউদ্দিনও 2 ভাইকে ধরে ধরে রঙের দানা মুখে পোলে পেকে দিলেন। ভীষণ হাসি ঠাট্টার মাঝ দিয়ে হলুদ লাগানো পর্যায়টা শেষ হলো। তারপর দুজনকে ছাদের এক কোণে একত্রে পাশাপাশি দাঁড় করানো হলো। গোসল করানো হবে এই কারণে। তখন আগত অতিথিদের মধ্যে দিয়ে কেউ একজন বলে উঠল, মানুষের একটা হয় না, আর এ তো 2টা, স্পষ্ট খোঁজা।
আমাদের সমাজে এই ধরনের মানুষই বেশি, যারা যার পাতে খাবে তাতেই ছেদ করবে। অভ্রর মুখ থমথমে হয়ে গেল। উপস্থিত সবাই কেউ কোনো প্রত্যুত্তর করতে না পারলেও পরন্তু হিসিয়ে বলল, আর আপনার মেয়ের তো বিয়ে লাগবে না আন্টি, বিয়ে ছাড়াই হয়ে গেছে সব। ওই যে আকরাম আঙ্কেলের ছেলে বাবুর সাথে সেদিন দেখলাম চিপা গলির ভেতরে, আর কিছুদিন আগে যে একটা ভিডিও বের হয়েছিল, আপনার মেয়ে কতগুলো ছেলের সাথে মিলে আপত্তিকর ভাবে নাচানাচি করছিল, মনে আছে আন্টি? আর এরপর যে খোঁচামারা আগন্তুক হাত ইশারায় থামতে বলে সটকে পড়লেন। পরন্ত খিলখিলি হেসে উঠল, তার সঙ্গে হাসলো উপস্থিত সকলে। অব্র তখন দারুণ সব অনুভূতির সাক্ষাৎকার নিচ্ছে। পাশাপাশি দুটো চেয়ার পাতা হলো। এখানে পরন্ত আর অব্রকে বসিয়ে গোসল করানো হবে, কিন্তু কোত্থেকে যেন শায়লা ছুটে এলো এবং অব্রর পাশের চেয়ারটি দখল করে নিল। অব্র পরন্ত দুজনেই অবাক চোখে চাইলে শায়লা বুড়ো নাচাতে নাচাতে বলল, এত সহজে তো মেয়ে পাবো না দুলা ভাই, মেয়েকে পেতে হলে বিনিময়ে কিছু দিতে হবে। সবাই মুচকি হাসছে। এবার পরন্ত বুঝতে পেরে হেসে ফেলল। তার খুব আনন্দ লাগছে, বেশি আনন্দ লাগছে শায়লার মন থেকে মেনে নেওয়াটাকে। সে যে এত দ্রুত সব ভুলে হাসি মুখে তাদের একত্র হতে দিবে, এটা কল্পনা বই অন্য কিছু ছিল না। অব্র মাথা চুলকালো। এই মুহূর্তে তার কাছে মানিব্যাগ নেই। সে মিনমিন করে বলল, মানিব্যাগ নেই তো? হুম, বাহানা চলবে না দুলা ভাই, মানিব্যাগ কোথায় আছে বলুন। কেন, যে নিয়ে আসবি? হ্যাঁ, আমি এখান থেকে উঠি আর আপনি আপনার কার্যসিদ্ধি করেন, কোনো চান্স নেব না। এই নিতু, এদিকে আয়। শায়লার ডাকে নিতু কাছে এগিয়ে এলে শায়লা পুনরায় বলল, দুলা ভাইয়ের মানিব্যাগ নিয়ে আয় তো, যা, আজ মালামাল হয়ে যাব। নিতু এক ছুটে চলে গেল, আবার এক ছুটেই চলে আসলো। অভ্র 100 টাকা দুটি নোট শায়লার হাতে গুজে দিয়ে বলল, নে ধর। শায়লা আর্তনাদ করে উঠল, মাত্র 200 টাকা? 1000 টাকার নিচে 1 টাকাও কম না। কিপটে দুলা ভাই। অভ্রর কাছে সঙ্গে সঙ্গে 200 টাকা ফেরত দিয়ে দিলে অভ্র নিরুপায় হয়ে 1000 টাকার একটা নোট শায়লাকে বের করে দিল। শায়লা নোট পেয়ে খুশি, কিন্তু বলল, আর নিতুরটা? ওকে আবার আলাদা দিতে হবে? হ্যাঁ হবে। একেবারে বিনা খরচে বিয়ে করতে চাও? শখ কত তোর, আমাকে লুটে পুটে খাইলি রে। গজগজ করতে করতে নিতুকেও 1000 টাকার নোট দিলে শায়লা চেয়ার ছেড়ে দিল। সেখানে পরন্তকে বসানো হলো। তারপর দুজনের গায়ে আরো 1 পাল্লা হলুদ বাটা মাখিয়ে দিয়ে মাথার উপর পানি ঢেলে দেওয়া হলো। দূরে মিঠুন উদ্দিন দাঁড়িয়ে আছে, তার বুকটা হু হু করে কাঁদছে। আজ এত আনন্দের সময় পাপনটা নেই। আদৌ ভালো আছে কিনা কে জানে। পাপনটার একবার যদি খোঁজ মিলতো, সে বউ সমেতে নিয়ে আসতো। তবুও চোখের সামনে থাকতো ছেলেটা, রোজ চোখের দেখাটা দেখতে তো পারতো। ছাদে শামিয়ানা টাঙানো হয়েছে, মোটে 50 জন লোক। তাদের খানা খাদ্য ঘরের কর্তৃকর্মারাই করছে। এদের খাইয়ে অভ্র আর পরন্তর জন্য দোয়া চেয়ে নেবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। রাত প্রায় 9টার কাছাকাছি। একটা রক্ত লাল কাতানের আবরণে পরন্তকে জড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে শায়লা আর নিতু মিলে। পরন্তর রূপ যেন শাড়িতে বহু গুণ বেড়ে গেছে। সেটা লোক মুখে শুনলেও এখনো সামনাসামনি দেখার তৌফিক হয়নি অভ্র। তাকে বর বেশে ছাদে নিয়ে বসিয়ে রাখা হয়েছে তো হয়েছে, এদিকে পরন্তকেও নিয়ে আসছে না। সেও যে দেখতে পাচ্ছে না, অথচ ক্ষণে ক্ষণে এক একজন আসে আর অভ্রকে বাহুবা দিয়ে পিঠ চাপড়ে দেয়। পরন্তকে যে হুড়পড়ি লাগছে, সেটা ইনিয়ে বিনিয়ে বারবার তোলে আর অভ্রর বুকে আগুন ধরায়। তামিজ উদ্দিন, খোকন উদ্দিন, মিঠুন উদ্দিন খাবারের তদারকি করছেন। সবাই অনুষ্ঠানের ব্যস্ততায় বুঁদ হয়ে রয়েছেন। এমন সময়ে নিচ থেকে হট্টগোলের শব্দ ভেসে এলে খোকন উদ্দিনকে রেখে বাকি 2 ভাই নিচে নেমে এলো। দেখলো জাওয়াদের পরিবার এসেছে। তাদের সঙ্গে কথা পাকাপাকি করে অন্যত্র মেয়ের বিয়ে দেওয়ার মানে কি, এটা তারা জানতে চাইছে। তবে কি আবার কোনো ঝড় আসতে চললো তাদের জীবনে? বিয়ের আনন্দ হইচই সরে গিয়ে এক ধরনের গম্ভীর নিস্তবতা বাড়ির প্রতিটি সদস্যকে গ্রাস করে নিয়েছে। পরন্তু হেঁচকি তুলে কতক্ষণ কেঁদে টেদে এখন শান্ত হয়ে রয়েছে। অভ্র কোথায় যেন বেরিয়েছে, কেউ জানে না। প্রতিবেশীরা যার যার মতো খেয়ে দেয় বিদায়। কেউ 1 মিনিট সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসেনি। খাওয়া শেষ থেকে কি হবে? জাওয়াতদের বড় মামা তুমুল হইচই, চিৎকার চেঁচামেচি, সবাইকে উদ্দেশ্য করে চিটার বাটপার ইত্যাদি বলে গিয়েছে। পরন্তকে তো সোজা সাপটা চরিত্রহীন বলেছেন আর অভ্রকে খিস্তি দিয়েছে। জাওয়াতে এসেছিল, তবে সে কারোর উপর রাগ বা আক্রোশ প্রকার করেনি। সে এসেছিল তার মামাকে থামাতে, পারেনি। পরন্তর দিকে অসহায় চোখে কয়েকক্ষণ তাকিয়ে থেকে বিদায় নিয়েছে। তারপর থেকেই পরন্তর কান্না থামছে না। তার জন্য আজ পরিবারে কত কিছু ঘটে গেল।
এরা জানলোই বা কার থেকে যে পরন্তর বিয়ে হয়ে গেছে অব্রর সঙ্গে? পরে শুনলো বিকেলে যে প্রতিবেশীকে তার মেয়ে নিয়ে খোঁটা দিয়েছিল পরন্ত, সেই নাকি কথাগুলো লাগিয়েছে। এও বলেছে পরন্তর পেটে ভুলক্রমে অব্রর বাচ্চা চলে আসায় দ্রুত বিয়ে নিয়ে মিটমাট করছে। পরন্ত অবাক, মানুষের মন মানসিকতা তাকে বারংবার বিশ্বের উঁচুতে পৌঁছে দেয়। নিতু হন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো। আপা ডাকলো পরন্তকে। পরন্ত সাড়া না দিয়ে মিতুর দিকে তাকালে নিতু দাঁত কটমট করে বলল, তোমার চরিত্র নিয়ে নাকি কথা বলেছে। আমি বাথরুমে ছিলাম, তাই তখন শুনতে পারিনি। পরন্ত বিষণ্ণ কণ্ঠে মাথা দোলালো। কত বড় সাহস! তুমিও এমনি এমনি ছেড়ে দিলে? খালি বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, তাতে কি মাথা কিনে নিয়েছে নাকি? ভালোই হয়েছে ওরকম একটা পরিবারে তোমার বিয়ে না হয়। বিয়ে হলে তো তোমার পুরো জীবনটাই তাদের আয়ত্তে নিয়ে নিত। আর ওই জাওয়াত বেটা কিছু বলতে পারে নাই, সেই বা কেমন পুরুষ মানুষ? আমার মনে হয় কি উনি আসলে ওনার মামাকে থামতে আসছিল। আমার উপর কোনো রাগ বা অভিমান তো দেখলাম না। হইছে, যে থামানটা থামাইছে, তোমার কাছে ওই ব্যাটার নাম্বার আছে? পরন্তু ভুরু কুচকে বলল, কেন? লাগবে, কিছু উপহার আছে ওনার জন্য। আমার কাছে কোনো নাম্বার নেই। থাকলেও তুমি দিবে না। মানুষকে ছেড়ে দিয়ে মহান সাজতে চাও সবসময়, আর এভাবে ছাড়তে ছাড়তে একদিন নিজের আত্মসম্মানই খুইয়ে বসবা। নিতে যেভাবে হুড়মুড় করে এসেছিল সেভাবে হুড়মুড়িয়ে চলে গেল। রেখে গেল পরন্তর হতভম্ব মুখ। নিতুর এই অযাচিত রাগের কারণ সেটা বুঝে উঠতে পারছে না। রাত 12টার দিকে মা চাচিরা মিলে অভ্রর ঘরে বসিয়ে দিল পরন্তকে। শায়লাকে তখন আশেপাশে কোথাও দেখা গেল না। পরন্তু তার ব্যাপারে জিজ্ঞেসও করলো না। মা তাকে কিছু পরামর্শ দিয়ে চলে যাওয়ার সময় পরন্ত বলল, কেমন মা তুমি? আমার বিয়ে হয়ে গেল আর তুমি একটু কাঁদলে না? নাজরিন মুখ ঝামটা মারলেন। হ্যাঁ, তোর বিয়ে তো আমি বাংলাদেশের বাইরে দিয়ে দিয়েছি, তাই না? আর কোনোদিন দেখতে যেতে পারবো না, তাই শোকে কাঁদবো না? একামো যত সব। নাসরিন চলে গেলে পরন্ত একা একাই হাসলো। পুরো ঘরটা চোখ বুলিয়ে দেখলো সে। সবকিছু চেনা, তবুও আজ কেমন অচেনা মনে হচ্ছে। অন্যরকম একটা অনুভূতি বুকের ভেতর হুটোপুটি খেলছে। অব্র এখনো আসেনি। পরন্ত নেমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিলটার উপর একটা ফটো স্ট্যান্ড। সেটাই অব্র 4 বছর আগে পুরনো একটা ছবি। তখন কত বাচ্চা বাচ্চা দেখাতো অব্রকে, আর এই 4 বছরের হুট করে যেন পুরুষ হয়ে উঠেছে। পরন্ত আনমনে হাসলো। ছবিটার উপর হাত বুলিয়ে নিয়ে আদুরে কণ্ঠে বলল, অনেক কষ্টে তোমায় পেয়েছি, আর কখনো তোমাকে ছাড়বো না, তাতে যাই হয়ে যাক না কেন। ওয়াদা করছো তো? হঠাৎ অব্রর কণ্ঠ কানে বাজলে পরন্ত দ্রুত হাতে ছবির স্ট্যান্ডটি ড্রেসিং টেবিলের উপর রেখে পেছন ঘুরে তাকালো। স্বস্তির দম ফেলতে ফেলতে বলল, এভাবে হুটহাট কথা বলে আমাকে ভয় দেখানোর স্বভাবটা গেল না আর। অব্র মুচকি হেসে দরজা আটকে দিলে পরন্তর বুকের ভেতর কেমন যেন খচখচ করে উঠল। যেদিন কাজী অফিসে বিয়ে করেছে তারা, সেদিন রাতে অব্রর এক বন্ধুর বাড়িতে বাসর হয়েছিল তাদের। তখন এতটা লজ্জা লাগেনি পরন্তর। তখন একটা ঘোরের ভেতর ছিল সে। আজ পারিবারিক ভাবে একত্রে হতে পেরে, আবার ঘরের ডেকোরেশন দেখে পরন্তর মনে হচ্ছে আজকে বাসর রাত, আজকে অব্রর সঙ্গে প্রথম মিলনের রাত। অভ্র আর সে দুজনে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরন্ত লজ্জায় দম গাঢ় হয়ে আসে। সে হাত পায়ে কোনো রকম শক্ত অনুভব করলো না। অসাড় হয়ে এসেছে যেন সবকিছু। বুকের পাঁজরে পাঁজরে কাঁপন, রক্তের ছলখানি খানিক পর পর তাকে কাঁপিয়ে তুলছে। এ কেমন মরণ অনুভূতি গো! অভ্র এগিয়ে আসলে পরন্ত চোখ নামিয়ে নিল সলজ্জে। অভ্র ঠোঁটের কোণ প্রসারিত হলো। আচমকাই পরন্তকে নিজের বাহুডোরে আটকে নিলে সারা শরীরে এক ধরনের শিহরণ অনুভব করলো পরন্ত। জমে গেল সেখানেই। অভ্র বলে চলেছে, আমি অনেক কষ্টে তোকে পেয়েছি। তুই আমাকে ওয়াদা করিস বা না করিস, আমি তোকে কোথাও হারাতে দিব না। তোর সঙ্গে কোনো দিন ঝগড়া করব না। আমাদের বিবাহিত জীবন পানিশে হতে দিব না। তোর জন্য আমার ভালোবাসা আজ যেমন, আগামী 20 বছর পরেও তেমনই থাকবে, যদি বেঁচে থাকি আর যদি মরেও যাই। পরন্ত অভ্রর মুখ চেপে ধরল, চোখ পাকিয়ে বলল, হইছে ডায়লগ। খুব তো যাওয়ারদের পরিবার দেখে ঘর ছেড়ে বেরিয়ে গেছো, একা ফেলে গেছো আমাকে। অভ্র দাঁত খেলিয়ে হাসলো। আবার ফিরে আসছি না? গেছিলে কই? মাঠে ছিলাম, খুব আপসেট লাগছিল বুঝলে। আমার জন্য আমরা কত কিছু ফেস করলাম। আব্বু আম্মু অন্যরা কত কিছু সহ্য করলো। আব্বুকে শুদ্ধ অপমান করে গেছে, নিতে পারছিলাম না। এখানে থাকলে একটা মারামারি লেগে যেত, তাই চলে গিয়েছিলাম।
পরন্তু দীর্ঘশ্বাস ছাড়ে। আমিও এমনটাই ভাবছিলাম। জানো না, নিজের জন্য যতটা না খারাপ লাগছে, তার চেয়ে বেশি খারাপ লাগছিল বাবা মাকে অপমান করেছে বিধায় আমাদের কারণে আজ। পরন্তু চোখ জোড়া ছলছল করে ওঠে। আজকে রাত্রির মতো সুন্দর রাত আর আসবে না জীবনে। তাই বাজে স্মৃতিচারণ করে দুঃখ পাওয়ার চেয়ে সব ভুলে জীবনে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। অভ্র দ্রুত প্রসঙ্গ বদলাতে বলল, থাক থাক, আচ্ছা আমাকে আজ কেমন লাগছিল বললে না তো? পরন্তু অশ্রুসিক্ত চোখ নিয়ে মৃদু হাসলো। ভালোভাবে দেখার সুযোগ পেয়েছি কি? তাই? তাহলে এখন দেখে নাও, মন প্রাণ ভরে দেখো। এই যে। অভ্র পরন্ত থেকে দূরত্ব বাড়িয়ে তফাতে গিয়ে দাঁড়ালো। পরন্তু ঠোঁট কামড়ে আপাদ মস্তক পরক করে নিয়ে থামস আপ সাইন দেখালো আঙুল দিয়ে। মুখে বলল, দারুণ, খুব সুন্দর লাগছে তোমাকে। আর তোমাকেও চমৎকার। পরন্তু ভ্রু নাচালো। কার বউ দেখতে হবে না? হুম, শায়লাকে লেহেঙ্গা আর ভারী সাজেও এতটা সুন্দর লাগেনি যতটা তোমাকে লাগছে। ইস রে, এর ভিতর আবার শায়লা কোত্থেকে আসলো? পরন্তু গাল ফুলাই। তোমার মুখে এখনো শায়লা শায়লা? ব্যাপার কি? অজান্তে মন দিয়ে বসেছো নাকি? এগিয়ে গিয়ে বিছানার উপর জিদ নিয়ে বসলে অভ্র দু হাতে কান চেপে ধরলো। সরি সরি, ভেরি সরি জান পাখি, আর বলবো না। আর কি যে বলো না তুমি, মন কি এত সস্তা? যখন তখন একে ওকে দিয়ে দিলাম। তবে আমার খারাপ লাগে ওর জন্য। কেন? ক্রূর দৃষ্টিতে চাইলো পরন্তু। তুমি যে ভাবছো তা না, আসলে আমি বোঝাতে চাচ্ছি, ও যদি পাগলামিটা না করতো তাহলে আজ অকালে গায়ে তালাকের ট্যাগটা লাগতো না ওর। ভালো জায়গায় বিয়ে করে সুখী হতো, আমরা হতাম। ওর কারণে কত কিছু ঘটে গেল। যাকগে, যা হওয়ার তা হয়ে গেছে। মাঝে মাঝে ধাক্কা না খেলে মাথার বুদ্ধিও খোলে না। পরন্তু একমত হলো, ওর জীবনটা একদিন সুন্দরভাবে সেজে উঠবে দেখো। আমরা দোয়া করবো ওর জন্য। আর কোনো কুটবুদ্ধিতে না গেলেই হয়। মনে হয় না, দারুণ শিক্ষা পেয়ে গেছে। হুম। অভ্র শরীর থেকে পাঞ্জাবি খুলে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। পরন্তু তখনও বসে আর চোখে অভ্রকে দেখছে। অভ্র বলল, বাতি জ্বলবে? তাহলে ঘুম আসবে না। তাহলে নেভাও। আমি পারবো না বলে পরন্ত নিজের নখ খুঁটতে লাগলো। অভ্র মুচকি হেসে এক টানে পরন্তকে নিজের বুকের উপর ফেলে দিলে পরন্ত কপট রাগে বলে উঠল, এভাবে টান দাও কেন? হাত খুলে ছুটে আসলে এভাবে লজ্জা পাও কেন? জানি না বলে চোখ নামিয়ে অভ্রর বুক থেকে সরে পাশে শুয়ে পড়ল সে। আমার ঘুম পাচ্ছে। 2 ঘন্টা পর চোখ পাকালো অভ্র। পরন্ত মুখ ভেঙচি কেটে অন্য পাশে ঘুরল। অভ্র উঠে গিয়ে বাতি নিভিয়ে দিয়ে পরন্তর গা ঘেঁষে শুয়ে রইল কতক্ষণ। তারপর ধীর হাতে পরন্তর গায়ের উপর হাত রাখতেই চমকে উঠল সে। পরন্ত কাঁপছে। কাঁদছে কেন? ব্যতিব্যস্ত হয়ে উঠল অভ্র। পড়ুক, এই পড়ুক, কাঁদিস কেন? কি হয়েছে? পরন্তু বলল না কিছু, কেঁদে যাচ্ছে নীরবে। অভ্র তাকে সোজা করে নিজের বুকের মধ্যে লুকিয়ে নিলে পরন্তর কান্নার বেগ বাড়ল। অভ্রর বুকটা ঢিপ ঢিপ করছে। কি এমন হলো যেভাবে কাঁদছে মেয়েটা? আহা, না বলে ভেউ ভেউ করলে বুঝবো কি করে? আমার কান্না ভেউ ভেউ? নাক টেনে বলল পরন্ত। তার চেয়েও জঘন্য। হালকা দুষ্টুমির স্বরে কথাটি বলতেই পরন্ত কান্না থামিয়ে অভ্রর পিঠে চটাস করে একটি থাপ্পড় বসিয়ে দিল। যার জন্য চুরি করে সেই বলে চোর। যার জন্য কাঁদলাম তার কাছে আমার কান্না ভেউ ভেউ চেয়েও জঘন্য। বাহ, কি কপাল গো আমার! এই সরো, শোবই না তোমার বুকে। অভ্র ফিক করে হেসে উঠল। মারবো এবার। কাঁদছিলি কেন? বল আমাকে। বলবো না। ও বাবা, অভিমান? কচু? রাগ? তোমার মাথা আর তার মুন্ডু বলে পরন্তর নাকে নাক ঘষে দিল অভ্র। পরন্ত চুপসে গেল। তার ভীষণ ভালো লাগছে। আমি জানি তুই কেন কাঁদছিলি। কেন? গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো পরন্ত। আমাকে হারিয়ে ফেলার ভয়? পরন্ত আবারও মিইয়ে গেল। অভ্রটা সব বুঝে যায়। খাটাসটার বসবাস তার মনের গভীরে। ওদিকে তখন রোমাঞ্চকর মুহূর্ত, এদিকে তখন ঝাড়াঝাড়ি বন্যা বয়ে যাচ্ছে। ছোট চাচার ফোন থেকে আলগোছে যাওয়ারদের নাম্বারটি টুকে সোজা ছাদে চলে আসে নিতু। ঘরে শায়লা বর্তমান, তার সামনে কথা বলা যাবে না। তাই হাওয়া খাওয়ার নাম করে ছাদে আসা নিতু যাওয়ারদের 14 বুষ্টি ধুয়ে দিচ্ছে। 8 ঘন্টা যাবৎ চেঁচামেচি শেষে আর কোনো গালি মনে করতে না পেরে ঝগড়া থামাতে বাধ্যই হলো সে। ওদিকে যাওয়ার তখন চুপচাপ, যেন এত গরম গরম কথাও তার কানে ঢোকেনি। নিতু গম গম স্বরে বলল,
কারো চরিত্র নিয়ে কথা বলতে আপনার লজ্জা লাগলো না? জাওয়াদ ইনোসেন্ট কণ্ঠে উত্তর দিল, আমি তো বলি নাই, মামা বলছে। আর আপনি চুপ থেকে তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন। তো কি করা উচিত ছিল আমার? আপনার মামাকে ধমক দিয়ে চুপ করাতে পারলেন না? জাওয়াদ মৃদু হেসে বলল, আমার তো তোমার মতো চিল্লাচিল্লি করার অভ্যেস নেই নিতু। আগুনে ঘি ঢাললো জাওয়াদ। চিৎকার করে বলে উঠল নিতু, আমাকে আপনার ঝগড়াইটা মনে হয়? জাওয়াদ দ্রুত উত্তর দিল, না না, তা কখন বললাম? আপনার কথাবার্তা কিন্তু সেটাই বোঝা গেছে। শুনুন, আমরা না আপনার ওই মামার মতো না। ছোটখাটো ব্যাপার নিয়ে বিশাল হাঙ্গামা করার অভ্যাস নাই। আপনাকে ফোন দিয়েছি এই কারণে যে... বাকি কথা শেষ করলো জাওয়াদ। আমার বংশর পিন্ডি চটকাতে? হুঙ্কার ছাড়লো নিতু। রাগ বাড়াচ্ছেন কিন্তু। ওরকম পরিবারের পিন্ডি কেন? ধরে সদস্যগুলোকে চটকাতে পারলেও খুশি হতাম। ইস রে, বিয়ে হয় নাই কিছু না, তাতে একদম মাথা কিনে ফেলেছে যেন। আর বিয়ে হলে না যেন কি কি হতো। ভাগ্য ভালো পরন্তাপুর বিয়েটা আপনার সাথে হয়নি, আপনাদের মতো ফ্যামিলি থেকে বেঁচে গেছে। হুম, আসলে বিয়েটা না হয়ে ভালোই হয়েছে। এই কথাটির মধ্যে কেন যেন অন্যরকম কিছুর আভাস পেল নিতু। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। ওদিকে জাওয়াদ হেসে বলল, থেমে গেলে কেন? জুৎসই গালি পাচ্ছ না? কুকুর থেকে শুরু করে টিকটিকি পর্যন্ত সবগুলো প্রাণীর উপাধি তো আমাকে দিয়ে দিয়েছো। আর কি কিছু খুঁজে পাচ্ছ না? আমি সাহায্য করব? জলস্থিরা কিন্তু বলনি। নিতুর গলার আওয়াজ এবার আরো চলল, আপনি কি মজা করছেন আমার সাথে? না নিতু, তোমাকে মনে করে দিচ্ছি, কোনোটা মিস যেন না যায়। শুনুন, আপনার বাজে পেঁচাল শোনার জন্য ফোন দেইনি। আমার আপাকে আপনি সরি বলবেন। তার ক্যারেক্টার নিয়ে কথা বলার আপনারা কেউ না। আচ্ছা বলবো, তার জন্য তো তোমাদের বাসায় আসতে হবে আমাকে। হ্যাঁ, দরকার পড়লে আসবেন। বলে আবার তড়িঘড়ি করে নিতু বলল, কেন কেন? ফোনে বলবেন, বাসায় আসার দরকার নেই। আপনাকে একা পেলে আমার চাচারা ভর্তা বানাবে। তা বানালে বানাবে, তাতে তোমার কি? নাকি আমাকে মানলে সেটা তোমার সহ্য হবে না? নিতু থতমত খেয়ে গেল। ইতর বেটা বারবার কথা ছেলে ফাঁসিয়ে দেয়। নিতু দ্রুত বলল, রাখছি। কথা বললে ফেঁসে যাবে ভাবছো? নিতু জবাব না দিয়ে খুট করে কল কেটে দিয়ে আনমনে হেসে উঠল। লোকটা বদের হাড্ডি, তবুও কেমন মায়ার জালের টানে গলার স্বর ভরাট, পুরুষালী। নিতুর পুনরায় তার সঙ্গে কথা বলতে মন চাইল। সে সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার জানালো। আবেগী মন কখন কি চায় বোঝা যায় না। নিতু দ্রুত ছাদ থেকে নিচে নেমে এলো। আজ অপ্রর বিদায়ের দিন। মাঝে 3 মাস কেটে গেছে, পরন্তু শরীরটা দুর্বল আগের চাইতে। ইদানিং কিছুই খেতে পারে না। খাবার দেখলেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় নাড়ি ভুঁড়ি শুদ্ধ বেরিয়ে আসবে। অপ্র ধমক ধমক দিয়ে এতদিন খাওয়ালেও এখন একটু চিন্তিত সে। কে খেয়াল রাখবে পরন্তর? অনেক অপেক্ষার পর প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে পড়ার চান্স পেয়েছে সে। ফুল ফ্রি স্কলারশিপ। একবার ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আসতে পারলে তার লাইফ সেটেল। তামিজউদ্দিনও অনেক বুঝিয়েছেন পরন্ত। মাত্র 2 বছর, দেখতে দেখতে কেটে যাবে। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এটাই নিয়ম। এতদিন অভ্রকে নিজে বুঝিয়ে আসলেও আজ ভীষণ খারাপ লাগছে পরন্ত। ভেতরটা ভেঙে চুরে আসতে চাইছে। নিজের কাজ ছাড়া করতে মন সায় দেয় না। তারপর সে গর্ভবতী। এই সময় প্রতিটা মেয়ে তার স্বামী সোহাগ চাই, তার স্বামীকে পাশে চাই। পরন্তর ব্যতিক্রম নয়। অভ্রকে অবশ্য 3 চাচি আশ্বস্ত করেছে পরন্তর এতটুকু ত্রুটি তারা হতে দেবেন না। আর ইন্টারনেটের যুগে কথা দেখা সারাক্ষণই হবে। বিদেশ গিয়ে নিজের জীবনটা সেটেল করলে এবং তার ফিউচার সন্তানের জন্য বেশি ভালো। অবশেষে অভ্র রাজি হয়েছে। রাত 1টায় কানাডার ফ্লাইট। সন্ধ্যের পরপরই বেরিয়ে যাবে তারা। পরন্ত যেতে চেয়েছিল, অভ্র মানা করলো। প্রথমত এই শরীর নিয়ে জার্নি না করাটাই ভালো। দ্বিতীয়ত পরন্তকে চোখের সামনে রেখে কোনো মতে পা এগোতে পারবে না অভ্র। নিজের স্ত্রী এবং অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই এত বড় স্টেপ নিয়েছে সে। নিজেকে শক্ত রাখতে হবে। সে ভেঙে পড়লেও পরন্ত ভেঙে পড়বে। মাগরিবের আজান পড়ে গেছে, তবুও খোলা চুলে ছাদে একাকী বসে আছে পরন্ত। তার 2 চোখ বেয়ে অঝরে জল ঝরছে। বুকটা দুমড়ে মুচড়ে আসছে কষ্টে। অভ্রকে 2 মিনিট চোখের সামনে না দেখলে খারাপ লেগে যায়। সে কি করে 2 বছর তাকে ছাড়া থাকবে? ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস বেরিয়ে এসে পরিবেশ ভারী করে তুলছে। অভ্র রাগ রাগ ভাব নিয়ে ছাদে এলো। যদিও ভেতর থেকে রাগ আসছে না তার, একরাশ যন্ত্রণারা হইচই করছে। তবুও পরন্তকে বুঝতে দেওয়া যাবে না।
তোর সাহস তো কম না। পরন্ত চমকে উঠল। অভ্র এখনো তাকে তুই তুমি দুটো মিশিয়ে ঝিলিয়ে ডাকে। পরন্ত চোরা হাসলে পরন্ত চট দেওয়ার ভঙ্গিমা করলো। এখন এই অবস্থা, এখন এই অবস্থা, আমি গেলে তো নিজের প্রতি খেয়াল রাখাই ছেড়ে দিবি। এই ভরা সন্ধ্যায় এই শরীরে ছাদে কি তোর, তার উপর খোলা চুল, মাথা ঢাক। ধমক লাগালো অভ্র, তারপর নিজে ওড়না টেনে মাথায় পরিয়ে দিল। গলার স্বর খানিকটা নরম করে বলল, নিজেই তো বুঝিয়েছিস এতদিন আমার যাওয়া উচিত, আর আজকে নিজেই এমন লাগিয়েছিস। তাহলে আমি যাই কি করে বল, ক্যান্সেল করে দেয়। পরন্তু দ্রুত এদিক ওদিক মাথা নাড়ালো। এই না, আমি কি ক্যান্সেল করতে বলেছি? তাহলে কথা দে, নিজের যত্ন করবি। কথা দিলাম। আমাকে ছুঁয়ে বল। পরন্ত অভ্রকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলো, খামচে ধরলো পিঠের চামড়া। অভ্রর ব্যথা লাগলেও টু শব্দটি করলো না। নিজের চোখ জোড়াও ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তোমাকে খুব মনে পড়বে, কান্নারত কণ্ঠে বলল পরন্ত। মরে যাচ্ছি নাকি? বুড়ো বাকিয়ে কথাটি বলতে পরন্ত অভ্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। ধরবই না তোমাকে, যাও মরো। অভ্র জল চোখে হাসলো। যাওয়ার সময় তোর রাগ মুখ দেখে যাব? পরন্ত নিভল একটু, মুখ গুমট করে বলল, তাহলে মরার কথা কেন বলো? অভ্র কান ধরল। আর বলবো না, একটু এদিকে আয় না, জড়িয়ে ধর। আমার না খুব কান্না কান্না পাচ্ছে রে। বলতে বলতে অভ্র কেঁদে উঠল। পরন্ত হতবাক, অভ্র কাঁদছে তার জন্য? তাকে এত ভালোবাসে? সামনে রাখতে পারলো না নিজেকে আর। অভ্রকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিয়ে কেঁদে গেল দুজনে। কতক্ষণ কাঁদলো জানে না কেউ। একসময় বড় চাচি অভ্রর খোঁজে ছাদে এসে দুজনকে ভাবে কাঁদতে দেখে নিজেও শাড়ির আঁচলে চোখ মুছলেন। তার বুকটা এখনই খালি খালি লাগছে। তো যাওয়ার সময় হয়ে গেছে বাবা। অভ্র সোজা হয়ে নিজেকে স্বাভাবিক করলো। পরন্তু চোখ মুছিয়ে দিয়ে মায়ের হাতে পরন্তকে তুলে দিয়ে বলল, আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম মা, দেখে রাখো। রাখবো বাবা, রাখবো। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে কান্নারত চোখে অভ্র চলে যাওয়া দেখলো পরন্ত। অভ্রদের গাড়ি যখন রাস্তার মোড় ক্রস করে চলে গেছে, পরন্ত ধপ করে মাটিতে বসে পড়লো। ফুপাতে ফুপাতে বলল, তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়, জলদি ফিরে এসো, অপেক্ষায় থাকবো। পরন্তর কান ঘেঁষে একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল। মনে হলো অভ্র বলছে, আসবো প্রিয়তমা, আসবো আমি।